শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন, তাদের জন্য রাত 11টা মানেই আসে এক ভিন্ন ধরনের আতঙ্কের আমন্ত্রণ। আজকের এপিসোড 37। আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার আশেপাশের পরিচিত জায়গাগুলো অচেনা ও বিভীষিকাময় মনে হবে। আজকের প্রথম ঘটনাটি এসেছে বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি পুকুরকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক অনন্ত অভিশাপের ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে সিলেটের এক পর্যটন কেন্দ্রের গহীনে লুকিয়ে থাকা এক অমোঘ সত্য থেকে। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। শ্বাস আটকে আসবে, আর আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, এই অনুভূতি আপনাকে কুড়ে কুড়ে খাবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন। কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, গাইবান্ধার নীরব পুকুর, যেখানে ডুব দেওয়া মানে চিরতরে হারিয়ে যাওয়া। শ্রোতা বন্ধুরা, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর আজকের এই প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোনায়েম হাসান। মোনায়েম গাইবান্ধার সদর উপজেলারই বাসিন্দা। যে পুকুরের কথা তিনি বলবেন, তার ধারেই তার পৈতৃক বাড়ি। অসংখ্য ধন্যবাদ মোনায়েমকে তার এই সাহসিকতার জন্য, এই মৃত্যু ফাঁদ সম্পর্কে সবাইকে সতর্ক করার জন্য। এই ঘটনাটি কোনো প্রাচীন কিংবদন্তি নয়, এটি 2023 সাল থেকে শুরু হয়ে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত সক্রিয়ভাবে ঘটে চলা এক ভয়াবহ রহস্য, যেখানে এখনও পর্যন্ত 7 জন নিখোঁজ, 3 জন মৃত, আর অজানা সংখ্যক মানুষ মানসিক ভারসাম্য হারিয়েছে। এই ঘটনাটি আমি মোনায়েমের ভাষাই বলবো। মোনায়েম বলছেন, আমাদের গ্রামের নাম আমি বলবো না, কারণ স্থানীয় প্রশাসন ও গ্রামবাসী এ নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। কিন্তু পুকুরটির নাম স্থানীয়ভাবে বাবাইর দিঘি। এটি দেখতে খুব সাধারণ একটি বড় পুকুর, পাড়ে বড় বড় কদম ও তাল গাছ। পানি অদ্ভুত রকমের স্বচ্ছ, কিন্তু গভীরে গাঢ় সবুজ। পুকুরটি নিয়ে ঘটনা প্রচলিত ছিল যে ব্রিটিশ আমলে এক জমিদার তার একমাত্র মেয়েকে এই পুকুরে ডুবিয়ে দেন প্রেমিকের সাথে পালানোর অপরাধে। সেই থেকে মেয়েটির আত্মা পুকুরে বসবাস করে এবং সে তার মতো করে প্রেমিক খুঁজে বেড়ায়। কিন্তু এটা শুধু ঘটনা ছিল। 2023 সালের আগ পর্যন্ত কেউ এতে বিশ্বাস করত না। ঘটনার সূত্রপাত 2023 সালের জুলাই মাসে। স্থানীয় কলেজের 2 শিক্ষার্থী সুমন ও রিমি ভালোবাসার সম্পর্কে ছিলেন। তারা রোম্যান্টিক সন্ধ্যের জন্য ওই পুকুর পাড় বেছে নিয়েছিল। সুমনের বন্ধুদের সাক্ষাৎকার থেকে জানা যায়, সুমন রিমিকে বলেছিল, এই পুকুরের পানি দেখো, আমাদের ভালোবাসার মতোই নির্মল। তারা পাড়ে বসে অনেকক্ষণ কথা বলে। হঠাৎ রিমি বলে, সুমন দেখো তো, পুকুরের মাঝখানে কে যেন দাঁড়িয়ে আছে, একটা মেয়ে সাদা শাড়ি পরে। সুমন কিছুই দেখতে পায়নি, কিন্তু রিমি জিদ ধরে যে সত্যিই একজন মেয়ে দাঁড়িয়ে আছে আর তার দিকে হাত নাড়ছে। রিমি উঠে দাঁড়ায় এবং পানি ভেঙে পুকুরের দিকে হাঁটা শুরু করে। সুমন তাকে ধরতে গেলে রিমি অদ্ভুত শক্তির সাথে তাকে ধাক্কা দেয় এবং দ্রুত গভীর পানিতে চলে যায়। সুমন চিৎকার করতে থাকে। আশেপাশের কৃষকেরা ছুটে আসে। তারা দেখে রিমি পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটি সম্পূর্ণ সাদা আর মুখে একটি অপ্রাকৃতিক হাসি। সে কথা বলে, কিন্তু কণ্ঠস্বর পুরোপুরি অচেনা, একটি কর্কশ ভেজা কণ্ঠ। আমার জন্য কেউ আসেনি, এখন থেকে কেউ যেতে পারবে না। তারপর সে হঠাৎ পানির নিচে তলিয়ে যায়, ফুসফুস ভর্তি জল নিয়ে। উদ্ধার কাজ চলে, কিন্তু রিমির দেহ 3 দিন পর পুকুরের অদ্ভুত এক স্থান থেকে ভেসে ওঠে, যখন কাছাকাছি কোনো নালা বা সংযোগ ছিল না। পোস্টমর্টেমে বলা হয় ড্রাউনিং, কিন্তু সবাই দেখেছিল রিমির মুখে সেই হাসিটা মৃত্যুর পরও অক্ষত ছিল, আর তার হাতের মুঠোয় শক্ত করে আটকে ছিল এক টুকরো পুরনো পচা নীল সুতো, যা দেখতে হাতের বাঁধনের মতো। এরপর থেকেই পুকুরটি সক্রিয় হয়ে ওঠে।
স্থানীয়রা লক্ষ্য করে প্রতি অমাবস্যার রাতে পুকুর পাড়ে একটি সাদা পোশাকের নারী মূর্তি দাঁড়িয়ে থাকে, আর যে কোনো প্রেমিক যুগল পুকুর পাড়ে এলে সে দৃশ্যমান হয়। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার শুরু হয় তখন, যখন পুকুরের পানি স্পর্শ করতে শুরু করে আশেপাশের বাস্তবতাকে। মোনায়েমের ভাষায়, আমার ছোট ভাই রাকিব ওই পুকুরের পাড় দিয়ে স্কুলে যাওয়া আসা করত। 2023 সালের নভেম্বরে সে একদিন ঘরে ফিরে কেঁপে কেঁপে বলে, ভাই, পুকুরের পানিতে কার ছায়া দেখছি না, আমি আমার নিজের ছায়া দেখছি না। আমরা প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু এরপর থেকে রাকিব ধীরে ধীরে বদলে যেতে থাকে। সে রাতে জেগে জেগে পুকুরের দিকে তাকিয়ে থাকে, ফিসফিস করে কথা বলে। একদিন রাতে আমরা দেখি সে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। আমরা অনুসরণ করি। সে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায় আর পানির দিকে তাকিয়ে বলে, আমি আসছি, আমি আসছি। আমরা জোর করে ঘরে নিয়ে আসি। পরদিন ডাক্তার দেখাই, কিন্তু কিছু পাওয়া যায় না। এর 1 সপ্তাহ পর রাকিব আবার রাতে বের হয়। সেই রাতে ভয়াবহ কুয়াশা পড়ে। আমরা খুঁজে বের করি পুকুর পাড়ে তার জুতো পড়ে আছে, কিন্তু রাকিব নেই। পুকুরের পানিতে তখন অদ্ভুত শব্দ। পানির ওপর একটি পুরু কালো কুয়াশার মতো স্তর ভাসছিল, আর তার মধ্য থেকে মাঝে মাঝে সাদা হাতের আকৃতি উঠে আসছিল। আমরা চিৎকার করি, গ্রামবাসী জড়ো হয়, কিন্তু কেউ পানিতে নামার সাহস পায় না। সকাল হলে পুকুরের একপাশে, যেখানে পানিও খুব গভীর নয়, সেখানে রাকিবের দেহ ভেসে ওঠে। তার মুখে সেই একই অপ্রাকৃতিক হাসি, চোখ খোলা, আর তার গলায় জড়ানো সেই নীল সুতো। কিন্তু সবচেয়ে আতঙ্কিত করা ব্যাপার ছিল, রাকিবের দেহ ছিল বিপরীত দিকে মুখ করে, অর্থাৎ মুখটা নিচের দিকে, পিঠটা ওপরের দিকে, যা ডুবে মরার ক্ষেত্রে প্রায় অসম্ভব। পোস্টমর্টেম রিপোর্টে কোনো জল ফুসফুসে পাওয়া যায়নি। মৃত্যুর কারণ অজানা। পুকুরটি এখন শুধু প্রেমিক প্রেমিকাদের নয়, যে কাউকেই টার্গেট করতে শুরু করে। 2024 সালের জানুয়ারিতে পুকুর সংস্কারের জন্য এক ঠিকাদার কোম্পানি তাদের শ্রমিক নিয়ে আসে। তারা পাম্প দিয়ে পানি নামানোর চেষ্টা করে, কিন্তু পাম্প চালু হওয়ার পরপরই পানি থেকে বিকট চিৎকারের শব্দ ভেসে আসে, যেন শত শত মানুষ একসাথে চিৎকার করছে। পাম্পের পাইপগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যায় এবং ভেঙে যায়। শ্রমিকদের একজন, নাজিম, হঠাৎ নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পুকুরের দিকে দৌড় দেয়, চিৎকার করে, ওরা আমাকে টানছে, ওরা আমাকে টানছে। অন্যরা তাকে ধরে ফেলে। নাজিম পরে বলে সে পানির মধ্যে অসংখ্য মুখ দেখতে পেয়েছে। সবাই তার দিকে তাকিয়ে আছে, আর একটি মেয়ের কণ্ঠস্বর বলছে, তুমি আমাদের বাড়ি খালি করছো, তাহলে তুমিই থাকো। নাজিম এখনও মানসিক চিকিৎসা নিচ্ছে। এখন আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণের দিকে, যা মোনায়েম নিজে রেকর্ড করেছেন। 2024 সালের মার্চ মাসে এক সাহসী বা বোকা ইউথ গ্রুপ ভুতুড়ে ভিডিও বানানোর জন্য পুকুর পাড়ে ক্যামেরা সেট করে রাত কাটায়। তাদের একটি নাইট ভিশন ক্যামেরা রেকর্ডিং চালু রেখে যায়। ভিডিও ফুটেজে দেখা যায় রাত ঠিক 2:30-এর সময় পুকুরের পানি নিজে থেকেই স্রোতের মতো ঘুরতে শুরু করে এবং কেন্দ্রে একটি গর্তের সৃষ্টি হয়। সেই গর্ত থেকে ধীরে ধীরে একটি সাদা শাড়ি পরা নারী মূর্তি উঠে আসে, কিন্তু তার মুখমণ্ডল অস্পষ্ট। সে পাড়ের দিকে এগিয়ে আসে এবং সরাসরি ক্যামেরার দিকে তাকায়। তারপর ভিডিও ফুটেজে একটি বিকট শব্দ শোনা যায়, যেন কেউ কান ঘেঁষে ফিসফিস করে বলছে, এবার তোমার পালা। পরের মুহূর্তে ক্যামেরাটি নিজে থেকেই ছিটকে পুকুরের দিকে উড়ে যায় এবং পানিতে ডুবে যায়। সেই গ্রুপের সব সদস্য পরের দিন থেকে রহস্যজনক জ্বরে ভোগে এবং তাদের সবাই একই স্বপ্ন দেখে, সেই পুকুরে অসংখ্য হাত তাদের টানছে। মোনায়েম সেই ভিডিওর একটি স্টিল ফটো আমাদের দিয়েছেন, যাতে অস্পষ্টভাবে সেই নারী মূর্তি দেখা যাচ্ছে। আমরা স্ক্রিনে শো করছি। মোনায়েমের শেষ মেসেজ ভয় ও করুণায় কাঁপছে। এই পুকুরটা এখন জীবন্ত একটা অস্তিত্ব। সে ক্ষুধার্ত, সে একা থাকতে চায় না। স্থানীয় ধর্মীয় নেতারা পুকুর পাড়ে পাঠ পড়েছেন, হবন করার চেষ্টা করেছেন, কিন্তু পরের রাতেই সেই নেতাদের বাড়ির চালে পাথর পড়েছে, আর তাদের স্বপ্নে একই বার্তা এসেছে, চলে যাও। প্রশাসন পুকুরটি ঘিরে রাখতে চায়, কিন্তু যেই টিনের বেড়া দেয়া হয় সেগুলো পরের দিন ভোরেই ভেঙে পড়ে থাকে, যেন কেউ ভেতর থেকে ধাক্কা মেরেছে। আমি এই মেসেজ দিচ্ছি কারণ আমি আমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি চাই সবাই জানুক, গাইবান্ধার যে কোনো পুকুর পাড়ে, বিশেষ করে বাবাড়ির দিঘির কাছে রাতে যেও না। প্রেমের জন্য যেও না, কিংবা দুঃসাহস দেখাতেও যেও না, কারণ সে শুধু তোমার দেহ নেবে না, তোমার ছায়াটুকুও কেড়ে নেবে, যেন তুমি এই পৃথিবীতে কোনো অস্তিত্বই রাখো না। এই ঘটনা শতভাগ সত্য। শ্রোতা বন্ধুরা, প্রথম ঘটনাটি এখানেই শেষ। এই পুকুর কি সত্যি একটি হারানো প্রেমের আত্মার আবাস, নাকি সেটা একটি প্রবেশদ্বার, যার মাধ্যমে কোনো অন্ধকার সত্তা আমাদের জগতে ঢুকছে? চিন্তা করে দেখুন, যখন কোনো স্থানকে দুঃখ ও ঈর্ষায় পুষ্ট করা হয়, তখন তা নিজেই সজীব হয়ে ওঠে। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।
আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আমরা এগোবো আজকের দ্বিতীয় ঘটনার দিকে। দ্বিতীয় ঘটনা, সিলেটের লস্ট ওয়াটারফল, যে পর্যটন স্পটে পা রাখলেই তুমি চিরদিনের জন্য হারিয়ে যাবে। রাত 10টা মানেই অশরীরীর রাত। আর এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তাসনিম আহমেদ। তাসনিম একজন ট্রাভেল গাইড, যিনি সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক নিয়ে যান। তিনি যা দেখেছেন এবং যা তার একদল পর্যটকের সাথে ঘটেছে তা তাকে এই পেশা ছাড়তে বাধ্য করেছে। অসংখ্য ধন্যবাদ তাসনিম ভাইকে, আপনার এই ঝুঁকিপূর্ণ সত্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা সেই সব পর্যটন কেন্দ্রের জন্য যেগুলোর গহীনে লুকিয়ে আছে অতলান্তিক অন্ধকার। এবং আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই ঘটনার বর্ণনা এতটাই মর্মস্পর্শী ও বিস্তারিত যে আপনার মনে হতে পারে আপনি সেখানে উপস্থিত। যদি আপনার মানসিক অবস্থা স্থির না থাকে, এখনই ভিডিওটি পজ করে একটু বিশ্রাম নিন, কারণ আমরা এখন যেখানে ঢুকতে যাচ্ছি সেখান থেকে অনেকেই ফিরে আসেনি। এই ঘটনাটি আমি তাসনিমের ভাষাই বলবো। তাসনিম বলছেন, সিলেটে একটি খুব জনপ্রিয় ও সুন্দর জলপ্রপাত আছে। নাম আমি পরিবর্তন করে বলবো নীলাঞ্জনা ঝর্ণা। এটি মূল স্রোত থেকে একটু দূরে একটি সংকীর্ণ ও বন্ধুর পথ পেরিয়ে যেতে হয়। স্থানীয়রা এই পথে খুব একটা যায় না, কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা এই হিডেন জেম খুঁজে বের করে। 2023 সালের আগ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু 2023 সালের সেপ্টেম্বর মাসে একদল 5 বন্ধু সেখানে যায় এবং তাদের মধ্যে 3 জন নিখোঁজ হয়। খবরটা স্থানীয়ভাবে আলোড়ন তোলে, কিন্তু পুলিশ ও বন বিভাগের ব্যাপক খোঁজাখুঁজির পরও তাদের কোনো চিহ্ন মেলেনি। তখন থেকেই স্থানীয়দের মধ্যে উইসপার্স শুরু হয়। ঝর্ণাটা এখন মানুষের স্বর শুনতে পায়, আর যারা যায় তাদের মধ্য থেকে কাউকে বেছে নেয়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে তাসনিম একদল 8 জনের পর্যটক দল নিয়ে যান, যার মধ্যে ছিলেন 4 জোড়া দম্পতি, সবাই ঢাকার, বয়স 25 থেকে 35-এর মধ্যে। তারা বিশেষভাবে নীলাঞ্জনা ঝর্ণা দেখার ইচ্ছা প্রকাশ করে ইন্টারনেটের সৌন্দর্যের ছবি দেখে। তাসনিম প্রথমে অপাতি করেন, কিন্তু দলের জোড়াজড়িতে এবং ভালো টিপসের লোভে রাজি হয়ে যান। তারা সকাল 9:30টায় ট্রেক শুরু করে। পথটা স্বাভাবিকের চেয়ে বেশি নিস্তব্ধ ছিল, পাখির ডাকও কম ছিল। দলের একজন সদস্য রিয়াদ বলে, ভাইয়া, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। তাসনিম একে অ্যাডভেঞ্চারের উত্তেজনা বলে উড়িয়ে দেন। ঝর্ণায় পৌঁছে তারা এর সৌন্দর্যে মোহিত হন। পানি ক্রিস্টাল ক্লিয়ার, চারপাশ ঘন গাছপালায় ঢাকা। কিন্তু তাসনিম লক্ষ্য করেন ঝর্ণার শব্দটা স্বাভাবিকের চেয়ে বেশি, যেন শুধু পানির শব্দ নয়, তার নিচে মিশে আছে অস্পষ্ট কান্না বা গুনগুন করার শব্দ। দলের মেয়েরা ফটো তোলায় ব্যস্ত হয়ে পড়েন। তখনই প্রথম অস্বাভাবিক ঘটনাটি ঘটে। দলের একজন মেয়ে তানিয়া তার ফোনে একটি ছবি তোলে যেখানে সবাই পুলের পাশে দাঁড়িয়ে। ছবিটি যখন সে দেখে তখন চমকে ওঠে। ছবিতে সবাই আছে, কিন্তু তার নিজের প্রতিচ্ছবি নেই, শুধু একটা ফাঁকা জায়গা যেখানে সে দাঁড়িয়েছিল। আর তার পেছনের ঝর্ণার পানিতে স্পষ্টভাবে একটি অতিরিক্ত মুখ ভেসে উঠেছে, একটি নারী মূর্তি, যার চোখ দুটি সম্পূর্ণ কৃষ্ণবর্ণ। তানিয়া ফোনটা ফেলে দেয়। সবাই ছবি দেখে আতঙ্কিত হয়, কিন্তু ছেলেরা হেসে উড়িয়ে দেয়, বলে ক্যামেরা গ্লিচ হবে। কিন্তু তানিয়ার মন থেকে ভয় কাটে না। দ্বিতীয় ঘটনা ঘটে দুপুরে, যখন তারা খাবার খাচ্ছিল। হঠাৎ দলের আরেকজন আরাফ বলে সে কানে কেউ তার নাম ধরে ডাকছে। ডাকটা যেন ঝর্ণার দিক থেকে আসছে। সে অন্যের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু শুনতে পায়নি। আরাফ জিদ ধরে যে সে শুনেছে। সে উঠে ঝর্ণার পাশের গাছপালার দিকে এগিয়ে যায়, যেন কাউকে খুঁজছে। বাকিরা তাকে ডাকে, কিন্তু সে পেছন ফিরেও তাকায় না। হঠাৎ সে দৌড় দিয়ে ঝোপের মধ্যে ঢুকে যায়। সবাই তাকে খুঁজতে যায়, কিন্তু মাত্র 20 গজ দূরেই তারা আরাফকে পায়, দাঁড়িয়ে আছে একেবারে ঝর্ণার পানি পড়ার ঠিক নিচে, মাথা নিচু করে। তারা চিৎকার করে, কিন্তু আরাফ সাড়া দেয় না। হঠাৎ সে মাথা তোলে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ খালি। সে হঠাৎ জোরে জোরে কথা বলতে শুরু করে, কিন্তু ভাষাটা অচেনা, কখনো সিলেটি আঞ্চলিক ভাষার মতো, কখনো সম্পূর্ণ বিদেশি শব্দ। সে বলে, ওরা এসে গেছে, ওরা অপেক্ষা করছে, এখানে অনেকগুলো দরজা, আমি ভুল দরজায় ঢুকে গেছি। তারপর সে হঠাৎ চিৎকার করে ঝর্ণার ঠান্ডা পানির নিচে ঢুকে যায়। সবাই হতবাক। তাসনিম ও অন্য 2 ছেলে ঝাঁপিয়ে পড়ে তাকে তুলে আনে। আরাফ অচেতন, তাকে শুইয়ে সিপিআর দেয়া হয়। সে হাঁচি দিয়ে পানি বের করে, জ্ঞান ফেরে, কিন্তু সে কি ঘটেছে তা মনে করতে পারে না।
শুধু বলে তার খুব ঠান্ডা লাগছে এবং সে অনেকগুলো চোখ দেখতে পাচ্ছে। তখনই তারা সিদ্ধান্ত নেয় ফিরে যাওয়ার, কিন্তু এখানেই আসল বিপদ শুরু হয়। যে পথ দিয়ে তারা এসেছিল সেটা তারা খুঁজে পায় না। ঘন জঙ্গলে চারদিক একই রকম দেখাচ্ছিল। কম্পাস কাজ করছিল না, ফোনে নেটওয়ার্ক ছিল না। তারা হাঁটতে থাকে। সন্ধ্যা নেমে আসে। জঙ্গলের মধ্যে তারা একটি খোলা জায়গা পায়, যেখানে একটি পরিত্যক্ত অর্ধধ্বংস কনক্রিটের বাড়ি ছিল, সম্ভবত কোনো পুরনো রেস্ট হাউস। তারা বেবি উপায়ে সিদ্ধান্ত নেয়, রাতটা সেখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢুকে তারা দেখে ঘরগুলো খালি, দান ব্যবহার করা হয়েছে এমন চিহ্ন। মেঝেতে কয়লা, মোমবাতির স্তূপ আর দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, যা দেখতে চোখ ও গোলাকার প্রবেশপথের মতো। রাত যত গড়ায় পরিবেশ তত ভয়ঙ্কর হতে থাকে। প্রথমে তারা দরজা জানালা বন্ধ করে দেয়, কিন্তু মধ্যরাতে তারা দরজার বাইরে পায়চারির শব্দ শুনতে পায়। ভারী ভেজা পায়ের শব্দ, যেন কেউ পানি মেখে হাঁটছে। শব্দটা ঘুরে ঘুরে পুরো বাড়িটা ঘিরে ফেলে। তারপর জানালা দিয়ে টোকা পড়ে। কেউ একজন জানালার কাঁচের বাইরে থেকে ভেতরে উঁকি দেয়। সবাই দেখে একটি ভেজা সাদা শাড়ি পরা নারী মূর্তি, কিন্তু তার মুখমণ্ডল অস্পষ্ট, শুধু কালো চুলে ঢাকা। সে শব্দ করে না, শুধু দাঁড়িয়ে থাকে। সবাই চিৎকার করে। তাসনিম তার টর্চ জেলে জানালার দিকে ধরতেই সেই মূর্তি উবে যায়। কিন্তু তারপরই তারা শুনতে পায় ভেতর থেকেই একটি শিশুর কান্নার আওয়াজ, যেন বারান্দা থেকে আসছে। দলের সবচেয়ে সাহসী ছেলে ইমরান টর্চ নিয়ে বারান্দায় যায়, বাকিরা অপেক্ষা করে। হঠাৎ তারা ইমরানের চিৎকার শুনতে পায়, ওদের এখানে আসতে দিও না, দরজা বন্ধ রাখো। তারপর একটি বিকট ভেজা চাপা শব্দ, যেন কেউ পানিতে টেনে নিচ্ছে। সবাই ছুটে যায়। বারান্দায় ইমরান নেই, শুধু মেঝেতে একটু পানি আর কাদার দাগ, যেন কেউ সদ্য সেখানে দাঁড়িয়েছিল। এবং দেয়ালে সদ্য লেখার মতো করে রক্তের মতো লাল রঙে লেখা, একজন বাকি। সেই রাতটা ছিল তাদের জন্য নরকের অভিজ্ঞতা। বাকি 7 জন এক ঘরে কুর্চি দিয়ে দরজা আটকে বসে থাকে। তারা শুনতে পায় ঘরের চারপাশে অসংখ্য মানুষের ফিসফিসানি, হাঁটা আর মাঝে মাঝে সেই শিশুর কান্না। কখনো ঘরের ছাদে ভারী কিছু টেনে নেওয়ার শব্দ। ভোর হওয়ার আগে তারা সবাই একসাথে ঘুমের ঘরে চলে যায়, ভয় ও ক্লান্তিতে। ভোরে যখন তাদের চোখ জন্মায়, তারা দেখে তারা শুয়ে আছে ঝর্ণার পাশেই, যেখানে তারা প্রথমে খাবার খেয়েছিল। তাদের জিনিসপত্র ছড়ানো আছে, কিন্তু তাদের দলে এখন মাত্র 5 জন আছে। ইমরান ছাড়াও আর কেউ নেই? না। তারা গণনা করে, তানিয়া আর তার বয়ফ্রেন্ড রহমানও নেই। তাদের কোনো চিহ্ন নেই, যেন তারা কখনোই ছিল না। কিন্তু ফটোতে তারা আছে। তাসনিমের গাইড ব্যাগে রাতের সেই পরিত্যক্ত বাড়ির দেয়ালের ছবি আপলোড হয়েছে। একজন বাকি লেখাটি স্পষ্ট। কিন্তু তারা কখন ফোনে ছবি তুলল? তারা উদ্ধার হয়, কিন্তু ঘটনা শেষ হয়নি। ফিরে আসার পর বেঁচে ফেরা 5 জনই ভিন্ন ভিন্ন সমস্যায় ভোগে। তাসনিমের মুখে ও হাতে অকারণে জলপোকার কামড়ের মতো দাগ দেখা যায়, যা কিনা ডাক্তারি পরীক্ষায় অজানা অ্যালার্জিক রিয়াকশন বলা হয়। অন্য একজনের কানে এখনও ফিসফিসি শোনা যায়, ফিরে আসো, আমরা অপেক্ষা করছি। সবচেয়ে ভয়াবহ ঘটনা তানিয়া আর রহমানের সাথে সম্পর্কিত। তাদের ফ্যামিলি তদন্ত চালায়। 1 মাস পর একটি স্থানীয় বনকর্মী একটি গুহায়, যা ঝর্ণার খুব কাছেই কিন্তু আগে কেউ লক্ষ্য করেনি, সেখানে তাদের দুজনের ফোন পায়। ফোনের ব্যাটারি অলৌকিকভাবে চার্জড। তানিয়ার ফোনে ভিডিও রেকর্ডিং চালু ছিল। ভিডিওটিকে তানিয়া আর রহমান আতঙ্কিত। তারা একটি অন্ধকার গুহায় আটকা পড়েছে। তারা বলছে, কেউ আমাদের পেছন থেকে ধাক্কা দিয়েছে, আমরা চলে যাচ্ছিলাম। হঠাৎ ভিডিওতে শোনা যায় সেই অচেনা ভাষায় কথা, আর তারপর ক্যামেরার লাইটের সামনে অস্পষ্ট কিছু সাদা মূর্তি এগিয়ে আসে। শেষ ফ্রেমে শুধু তানিয়ার চিৎকার, ওরা আমাদের সোয়াপ করছে। তারপর স্ক্রিন অন্ধকার। তাদের দেহ আজও পাওয়া যায়নি। স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে তাসনিম একটি গূঢ় ইতিহাস জানতে পারেন। ব্রিটিশ আমলে ওই এলাকায় একটি ছোট গ্রাম ছিল, যেখানে একসময় মহামারী আউটব্রেকস হয়। লোকজন মরতে থাকে। ব্রিটিশ কর্তারা সম্পূর্ণ গ্রামটি কোয়ারেন্টিন করে এবং ইভেনচুয়ালি জীবিত সবাইকে ওই ঝর্ণার পাশের একটি গুহায় ফনসেল করে দেয়, যাতে রোগ না ছড়ায়। শতাধিক মানুষ সেখানে অ্যালাইভ এনটোম্বড হয়। এরপর থেকে এলাকাটি লস্ট ভিলেজ নামে পরিচিত। স্থানীয়রা বিশ্বাস করে সেই মৃতদের আত্মা হিংস্র ও বিভ্রান্ত। তারা সোয়াপ করতে চায়, জীবিতদের দেহ নিয়ে নিজেদের আত্মা বেরিয়ে আসতে চায়, কিংবা শুধু কম্প্যানিয়নশিপ চায়। তাসনিমের শেষ কথায় কান্না ও ভয় মিশেছে। আমি একজন গাইড, আমি সৌন্দর্য দেখাতাম মানুষকে, কিন্তু আমি তাদের মৃত্যুর দিকে নিয়ে গেছি। সেই ঝর্ণা এখনও আছে, সৌন্দর্যে ভরা, কিন্তু সেটা একটা ফাঁদ। গুগল ম্যাপে আপনি এটি খুঁজে পাবেন না,
কারণ স্থানীয় কর্তৃপক্ষ এর স্থান সরিয়ে ফেলেছে, মানে রিমুভ করেছে। কিন্তু অ্যাডভেঞ্চার সিকাররা এখনও খুঁজে বেড়ায়। আমি বলবো সিলেটের যে কোনো হিডেন বা লস্ট ওয়াটারফল এড়িয়ে চলুন, বিশেষ করে যেগুলোর ঘটনা স্থানীয়রা এড়িয়ে যায়। যদি সেখানে যান আর যদি পানির শব্দের মধ্যে অন্য কিছু শুনতে পান, যদি আপনার ছায়া পানিতে না পড়ে, কিংবা যদি কেউ আপনাকে নাম ধরে ডাকে, সোজা চলে আসুন, পেছন ফিরে তাকাবেন না। কারণ আপনার পেছনে যা আছে তা হয়তো আর আপনি নন। আমি আমার পেশা ছেড়েছি, এখনও আমি স্বপ্নে দেখি সেই দেয়ালে লেখা একজন বাকি, এবং আমি জানি ওরা এখনও গণনা করছে। শ্রোতা বন্ধুরা, রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের দুটি ঘটনা আমাদের দেখালো কখনো একটি পুকুর তার বেদনার ভার বহন করতে করতে নিজেই এক জীবন্ত সত্তা হয়ে ওঠে, আবার কখনো একটি মনোরম ঝর্ণার নিচে চাপা পড়ে থাকে এক সম্পূর্ণ সম্প্রদায়ের যন্ত্রণা, যা যে কোনো আগন্তুককে গ্রাস করতে চায়। গাইবান্ধার সেই পুকুরে কি রিমি ও রাকিবের আত্মা শান্তি পেয়েছে? সিলেটের সেই লস্ট ওয়াটারফল কি চিরতরে হারিয়ে গেছে? আমরা জানি না, কিন্তু জানি এইটুকু, আমাদের চারপাশে এমন কত স্থান রয়েছে যেগুলো তাদের মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে এক করুণ ও ভয়ঙ্কর ইতিহাস। এবার একটু পিছন ফিরে তাকান, নিশ্চয়ই কেউ নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো অশরীরীয়অফিসিয়াল@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।